ডক্টর আসিফ নজরুল স্যার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা। আমি তাকে শ্রদ্ধা করি। 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই আমি আসিফ নজরুল স্যারকে ফলো করি, অর্থাৎ ওনার কথাবার্তা শুনি, যেটা এক রকমের লিগ্যাল ওয়ের কথা ছিল। যেমনটা হচ্ছে যে সরকার বিরোধী বা অসম কর্মকাণ্ডগুলোর যে সমালোচনা, তো সেই জায়গাটা থেকে তাকে ভালো লাগতো। কিন্তু আর একটা ছাত্র জনতার বিপ্লব হলো, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে ডক্টর আসিফ নজরুল উনি আইন উপদেষ্টা হওয়ার পরে ওনার যে কথাবার্তার যে এই মুহূর্তের অবস্থা, ওনার যে আগের যে অবস্থান ছিল তার সম্পূর্ণই বিপরীত। সেটা কেন আমরা যদি ইদানিংকালে তার যে মিডিয়ার কথাবার্তাগুলো শুনছি, সেই কথাগুলো মূলত মানে তার পূর্বের কথার বিপরীত। যেমন আজকে জামাত নিষিদ্ধ করার জন্য যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। তার জন্য যে তিনি সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে তার যে অ্যাপ্রোচ, সাংবাদিককে তিনি পাল্টা প্রশ্ন করছেন। সাংবাদিক এক একটা প্রশ্ন করায়। যাক, সেটা ভিন্ন ব্যাপার। জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ রাজনৈতিক কারণে, অবশ্যই নীতিগত কোনো কারণে না। নীতিগত কারণে যদি নিষিদ্ধ করতো তাহলে এর আগে 15 বছর ছিল, সেই 15 বছরেই করতো। এবং একটা শ্রেণীর মানুষের জামাতকে নিষিদ্ধের দাবি ছিল, শুধু আওয়ামী লীগ না, আরো অনেক অনেক লোকের জামাত নিষিদ্ধের দাবি ছিল। কিন্তু একটা গণতান্ত্রিক দেশে কোনো দলই নিষিদ্ধ না হওয়াটাই সবচেয়ে আমি সমীচীন মনে করি। একটা প্রশ্নে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেরকম একটা প্রশ্ন করা হয়। প্রশ্নের প্রেক্ষিতে ডক্টর আসিফ নজরুল স্যার উনি যেই জবাবটা দিয়েছেন সেইটা এবং তার জামাত নিষিদ্ধের প্রশ্নের যে জবাব, দুইটা একটা বিপরীতমুখী ব্যাপার ছিল। যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে উনি বলেছেন যে এটা ইতিমধ্যে অ্যাটর্নি জেনারেল ক্লিয়ার করেছেন, সেটা আমরা সবাই জানি। কিন্তু এর সাথে সাথে বলেছেন যে একটা সংগঠন, একটা দল নিষিদ্ধ হতে পারে শুধুমাত্র সেই দেশের সার্বভৌমত্ব বিশ্বাস না করার ক্ষেত্রে, এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড সম্মুখে আসলে। তো সেই জায়গাটায় আওয়ামী লীগের অবদান তিনি তুলে ধরেছেন। কিন্তু আবার একই প্রশ্ন কিন্তু জামাতের ক্ষেত্রে হয়ে থাকে। আমি বেসিক্যালি জামাতের বিষয়টা নিয়ে আসবো না, তারপরেও যে একই বিষয় তারপরেও জামাতের সাথে হয়ে আছে। যেমনটা হচ্ছে যে জামাত এই স্বাধীনতার বিরোধিতা ছিল, সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, নতুনভাবে তারা রাজনীতি করতে পারে, তাদের সাংবিধানিক অধিকার আছে। গঠনতন্ত্র পরিবর্তন আসছে, গঠনতন্ত্র পরিবর্তন আসায় অনেকে আবার প্রশ্ন তুলেছেন যে জামাত ইসলাম কি প্রকৃত ইসলাম, এরকম। সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো একই ব্যাপারটাকে উনি দুই ভাগে ভাগ করেছেন। আওয়ামী লীগের প্রশ্নে তিনি বলেছেন যে যেহেতু আহ, একটা দল তখনই নিষিদ্ধ হতে পারে যখন সার্বভৌমত্বে বিশ্বাস না করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে। সেক্ষেত্রে জামাত একটা সময় যখন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় তখন তারা সার্বভৌমত্বে বিশ্বাস করেন। এই যে একটা ফারাক। এখন বিষয় ওইটা না, আরেকটা বিষয়। ইতিমধ্যে আমরা যে জিনিসগুলো দেখেছি যে গুলোয় আদালতগুলোয় আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে। এক একজন আসামি অনেক কুখ্যাত আসামি, অবশ্যই অনেক অপরাধ করেছে। আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই অপরাধ করেছে। অনেকে বলতে যার 100% বললে ভুল হবে না। তো 99.99%, অর্থাৎ কয়েকশো মিলিয়ে হয়তো একজন হতে পারে যারা এই অপকর্মগুলোর সাথে জড়িত ছিল না। কিন্তু বিষয় হচ্ছে সরকার গঠন হয়েছে, অনেক দিন হয়েছে। সে অনেক দিন হওয়ার ক্ষেত্রে এখনো যে একজন আসামিকে ভালোভাবে আদালত প্রাঙ্গণে নিয়ে যাবে, সেই জিনিসটাও হওয়া কিন্তু কঠিন হচ্ছে। এটার জন্য কিন্তু এই সরকার দায় এড়াতে পারে না, কখনোই এড়াতে পারে না। কারণ এতদিনের মধ্যে যদি একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা না যায়, তাহলে আসলে এই সরকারের এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপই নেই। হ্যাঁ, আসিফ নজরুল স্যার বলছেন যে যারা ক্লাউড করছে তাদের অন্যান্য গোষ্ঠীর সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কার এরকম হিম্মত আছে? প্রশাসন যদি শক্ত জায়গায় অবস্থান করে এবং দলগুলোর সাথে কথা বলার কথা বলেছেন, সেই দলগুলো যদি শক্তভাবে অবস্থান করে,
তাহলে কারোর হিম্মত নাই। এইটা সাধারণ জনগণ ক্ষিপ্ত আছে, সেটা ঠিক আছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে মানুষ শ্রদ্ধা করে এখন। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখনই ইদানিংকালে ডক্টর আসিফ নজরুলের কাছে প্রশ্ন করা হয়, তখন তিনি সেই ওবায়দুল কাদেরের মতো পিছনের হিস্টোরি টেনে টেনে নিয়ে এসে কথা বলছেন। অর্থাৎ বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা কি বলেছে, ওবায়দুল কাদের কি বলেছে, এই যে এই ব্যাপারগুলোকে কিন্তু সামনে নিয়ে আসছে, যেটা মোটেই কাম্য না। একটা সময় ডক্টর আসিফ নজরুল যখন সরকার পতন হয়নি তার আগে যে কথাগুলো বলেছেন, সেটা একটা বিরোধী পক্ষ হয়ে বা বিরোধী দল হয়ে বা বিরোধী অবস্থান নিয়ে। কিন্তু এই মুহূর্তে তার অবস্থান কিন্তু রাষ্ট্রীয়, একটা সমষ্টিগতভাবে। এইখানে দল মত, ভিন্ন মত, অপরাধী, সুকীর্তিওয়ালা অনেক লোক থাকবে, অনেক মতবাদ থাকবে, কিন্তু সবাইকে একই ওজনের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ একই ওজনের মধ্যে নিয়ে না আসলে যে বৈষম্য তৈরি হবে, সেই বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে স্বৈরাচারের পতন হয়েছে, সেই বৈষম্যটা কিন্তু তাহলে থেকেই যাবে। এবং আরেকটা জিনিস, পুরো তার কথাগুলোর মধ্যে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগ অপরাধ করেছে, দেশ থেকে পালিয়েছে, তাদের অপরাধের বিচার হবে, সবকিছুই হবে, কিন্তু তার মানে এই নয় যে বিরোধী যে দল, বিশেষ করে আহ, অন্য দল, বিএনপি কিংবা জামাতকে সে যে প্রোটেস্ট করা, সেটা কথার মধ্যে অনেকটাই স্পষ্ট পাওয়া যাচ্ছে। কারণ কাউকে এখানে সেভ করা, কাউকে এখানে বিশেষ সুবিধা দেওয়াটা, এটা এই মুহূর্তে কোনোভাবেই তার যে অবস্থান, তার যে আহ, জায়গা, সেই জায়গাটা থেকে এটা কখনোই যায় না। তিনি আমার থেকে অনেক জ্ঞানী, প্রজ্ঞাবান, আরো অনেক অনেক গুণ, কিন্তু যেই কথাগুলো বাস্তব সেই কথাগুলোই বলছে। যেমন ডিম সোনা নিয়ে কথা হচ্ছে, সেখানে তিনি মাহমুদুর রহমানকে নিয়ে আসছেন। মাহমুদুর রহমানের উপরে অবশ্যই অবিচার হয়েছে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু এই মুহূর্তে যারা আছে তাদের উপর ন্যায় বিচার হোক। তারা অপরাধ করলে শাস্তি হবে, ফাঁসি হোক, ফাঁসি হওয়ার মতো অপরাধ হলেও ফাঁসি হোক, বিচার হোক, আদালত সেটাকেই করবে। কিন্তু আদালতের বাইরে এখন পর্যন্ত সেই ডিম ছোড়াছড়ি, মারামারি, সেটা কখনোই কাম্য না। এটা তো মানে এইটা নিয়ন্ত্রণে না নেওয়াটা, এটা এক রকমের খুবই বাজে একটা প্র্যাকটিস কিন্তু তৈরি হচ্ছে। সাকিবের প্রসঙ্গ নিয়ে আসতে তিনি আবার আমিনুলের উদাহরণ টেনেছেন। উদাহরণ তো আমরা সবাই জানি, এখন সেই উদাহরণ ভুলে দেশটাকে নতুন করে নতুন জায়গায় নিয়ে আসতে হবে। এখন সেই উদাহরণগুলোকে টেনে যদি প্রতিশোধের জায়গা তৈরি হয়, তাহলে তো বিশেষ কোনো দলকে হটিয়ে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়া, যেইটা আসলে এই আন্দোলন, এই অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তিনি বলছেন চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা নাই, এখানে আসলে কাজটাই আসলে এখানে নিয়ন্ত্রণে নিয়ে নিতে হবে। কারণ ইতিমধ্যে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি, যতগুলো আসামিকে ধরে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসছে, তাদের প্রত্যেককেই হেনস্থা করেছে আদালত। তারা হেনস্থার যোগ্য, সেটা নিয়ে কোনো ডাউট নাই, এক কথায় ডাউট নাই, কিন্তু সুস্থভাবে তাদেরকে আদালতে নিয়ে আসতে হবে। তাদের রিমান্ড হোক, আদালত তাদের সাজা দিক, যা বিচার মানে হয় সেটাই হোক, কিন্তু আদালতের বা উঠানোর আগেই, আদালতের প্রাঙ্গণেই, সেইটা তো আসলে খুবই একটা দৃষ্টিকটু। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে দেশে মানুষ প্রশ্ন করছে না, কিন্তু কিছু কিছু উপদেষ্টাদের নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, প্রশ্ন তৈরি করছে। কারণ দৃশ্যমান কোনো কাজের অগ্রগতি নেই, চাঁদাবাজি এখন হয়ে যাচ্ছে। মানে যেই চাঁদাবাজি একটা সময় আওয়ামী লীগ করতো, সেই চাঁদাবাজিগুলো এখন অন্য একটা গ্রুপের হাতে চলে গেছে। এগুলো কি? তারপরে সেই আওয়ামী লীগের যে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ইত্যাদি ইত্যাদি যে মন্ত্রী ছিল, সেই মন্ত্রীগুলোর কাছে প্রশ্ন করলে তারা যে সাংবাদিকদের কাছে যেভাবে রিয়েক্ট করা হতো, সেইভাবে কিন্তু রিয়েক্ট হচ্ছে। এটা খুবই দুঃখজনক। যেমন আজকে খুবই হতাশ করেছে, আইন উপদেষ্টার কথাগুলো খুবই হতাশ করেছে, এবং বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার যে স্পষ্ট ছাপ, সেটা কিন্তু তার কথার মধ্যে ইতিমধ্যেই চলে আসছে। 1992 সালের জাহানারা ইমামের গঠন করা সেই গণ আদালতের কথা মনে আছে আমাদের।